হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। 5 জন মানুষ যাদের নিজেদের একটা করে অর্গানস নষ্ট হয়ে যায়। স্পেশাল পাওয়ার সম্পন্ন একজন ব্যক্তি তাদেরকে তার অর্গানস দেয়, আর তারপর তারাও কিছু স্পেশাল পাওয়ার পেয়ে যায়। তো এরপর দেখা যাক এই স্পেশাল পাওয়ার পেয়ে এরা আসলে কি করে। তাহলে চলো আর না কথা বাড়িয়ে ডুব দেওয়া যাক মুভির গল্পে। গল্পের শুরুতেই আমরা একটা অ্যাম্বুলেন্সে একটা ছেলেকে নিয়ে যেতে দেখি। ছেলেটার বয়সও খুব কম ছিল, তবে সে সুইসাইড করেছে। কিন্তু সে মারা যাওয়ার আগে একটা অর্গান ডোনেটের ফর্মে সাইন করে গিয়েছে, অর্থাৎ তার ভিতরের অর্গানসগুলো প্রয়োজনীয় মানুষদেরকে দেওয়া হবে। তাকে হাসপাতালে নিতে নিতেই সে পথেই মারা যায়। এরপর ডাক্তাররা তার অর্গানসগুলো বের করতে গেলে দেখে এই ছেলের চামড়া তো গন্ডারের চামড়ার চেয়েও মোটা। যাই হোক, খুব কষ্টে মষ্টে ডাক্তাররা অর্গানসগুলো বের করে। এরপর তারা সেই রুম থেকে বেরিয়ে গেলে হঠাৎই একটা নার্স চিল্লাতে শুরু করে। ডাক্তাররাও তখন দ্রুত অপারেশন থিয়েটারে গেলে দেখে অদ্ভুত ভাবে সেই লোকটার দেহ পুরো ছাইয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর সেটাও উড়ে যাচ্ছে। এই সকল ঘটনা দেখে বোঝাই যাচ্ছে যে ছেলেটা মারা গিয়েছে সে কোনো সাধারণ মানুষ ছিলই না। এখন প্রশ্ন হলো, এই মানুষটার যে অর্গানসগুলো যাদেরকে ডোনেট করা হয়েছে তাদের সাথে কি হতে যাচ্ছে। একজন মানুষের 6টা অর্গান ডোনেট করা যায়। এগুলো হলো হার্ট, কিডনি, লিভার, কর্নিয়া, ফুসফুস, প্যানকুইস। নেক্সট সিনে আমরা ওয়ানসু নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বাবার সাথে হসপিটালে ডাক্তারের সাথে কথা বলছিল। আসলে ওয়ানসুর হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। এখন নর্মালি কারো হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হলে সে এত সহজে সুস্থ হয়ে যেতে পারে না, কিন্তু ওয়ানসুর ব্যাপারটা পুরোই উল্টো ছিল। ডোনেট করা হার্টটা তার দেহের সাথে এমন ভাবে মিশে গিয়েছে যেন বোঝাই যাচ্ছে না তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। ডাক্তার বলে তিনি তার জীবনে অনেক হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছেন, কিন্তু এইরকম কেস তিনি আর কখনোই দেখেননি। এখন যেহেতু ওয়ানসুর কোনো সমস্যাই ছিল না, তাই তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। সে তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে এসেছিল। ওয়ানসুর বাবা তার হাতে একটা চিহ্ন দেখিয়ে বলে, এটা কি, তুমি ট্যাটু কবে করলে? ওয়ানসু বলে, না এমন কিছুই না, সার্জারির পর থেকেই এটা হাতের মধ্যে দেখছি, হতে পারে এটা সার্জারির কোনো সাইড এফেক্ট। এখানে বাবা মেয়ের কথাবার্তায় আমরা বুঝতে পারি ওয়ানসুর বাবা একজন তাইকোন্ডো মাস্টার, আর ওয়ানসু ছোটবেলা থেকেই তাইকোন্ডো করত। কিন্তু এরপর একটা ম্যাচে ওয়ানসুর হার্ট অ্যাটাক হয়, যার কারণে তাকে নিয়ে তার বাবা খুব ভয়ে থাকে। তিনি চান না তার মেয়ে আর কখনো এই গেমে ফিরে আসুক। এসব বলে তার বাবা কাঁদতে শুরু করে। তার বাবা বলে, তোমার মা আর নানাও হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। আমি সত্যিই চাই না তোমার সাথেও এমন কিছু হোক, তাই তুমি আর কখনো তাইকোন্ডো খেলবে না। ওয়ানসুর মাথায় এত এত জ্ঞান ভরে দেওয়ার পরও সে কালকে চলে আসে তার বাবার তাইকোন্ডো স্কুলে, আর তার বাবার কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকে যে আমিও তাইকোন্ডো করব। বাবা তখন মেয়েকে সামলানোর জন্য তার হাতে টাকা গুঁজে দিয়ে বলে, যা নতুন জুতা কিনে নিয়ে আয়। বাবা ভাবতেছে জুতা কিনে দিলে হয়তো তার মেয়ে শান্ত হয়ে যাবে। তখনই সেখানে বাড়িওয়ালা তার বাবার সাথে দেখা করতে আসলে ওয়ানসু একটু দূরে যায়। সে দেখে তার বাবার স্টুডেন্ট পাঞ্চিং ব্যাগে লাথি মারার চেষ্টা করছে। এই দৃশ্য দেখি কি আর আমাদের তাইকোন্ডো পাগলি ওয়ানসু হাত গুটিয়ে বসে থাকতে পারে? সে সেখানে গিয়ে বলে, আরে এভাবে না তো, দাঁড়াও আমি তোমার শিখাইতেছি। এই বলে ওয়ানসু এক ঘুরে লাথি মারতে পাঞ্চিং ব্যাগই ফাটায় দেয়। এসবের শব্দ শুনে তার বাবা দ্রুত চলে আসে, আর ওয়ানসু ফেরেশতার মতো ভাব নিতে থাকে যেন সে কিছুই করে নাই। সে সেই পিচ্চি পোলার দিকে আঙ্গুল উঠিয়ে বলে, সবই ওর কাজ। নেক্সট সিনে আমরা এক ভণ্ড বাবাকে দেখতে পাই, অর্থাৎ একজন কাল্টের লিডার। তার নাম ইয়ংচু। তার আবার প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, আর এখন তার প্রায় মরা মরা অবস্থা। অ্যাটলিস্ট তার মেয়ে তো এটাই মনে করছিল। তার মেয়ের নাম চুনহা। তার বাবা মরে যাচ্ছে বলে চুনহা অনেক হ্যাপি, কারণ তার বাবা মরে গেলেই সব সম্পত্তি তার। এরপর চুনহা তার বাবার রুমে গেলে তো পুরাই ঝাটকা খেয়ে যায়। 2 মিনিট আগেও তার মরে যেতে থাকা বাবা এখন পুরাই চাঙ্গা, সুস্থ হয়ে উঠে খাবার খেতে চাচ্ছে। এসব দেখে তো চুনহার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন আমরা দেখি ইয়ংচুর হাতেও একটা অদ্ভুত ট্যাটু চলে এসেছে। অন্যদিকে আমরা ওয়ানসুকে তার বাড়ির পথে যেতে দেখি। রাস্তায় কিছু মেয়েদের সাথে ধাক্কা লাগার পর তার কেন জানি খারাপ লাগছিল। তখনই তার বাবা তাকে মেসেজ করে বলে রাস্তায় দৌড়াদৌড়ি দুষ্টুমি না করতে, কিন্তু ওয়ানসুর তো স্পোর্টস দৌড়াদৌড়ি অনেক বেশি ভালো লাগতো, আর সে তো জানে সে সুস্থ হয়ে গিয়েছে। তাই সে বাবার কথা না শুনে এক দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে তো অবাক হয়ে যায়, তার স্পিড এতই বেড়ে যায় যে সে বাইককেও ছেড়ে চলে যাচ্ছিল। এক লাফ দিলে সে তো আকাশেই উড়ে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে সে একটা নিচু জায়গায় চলে আসলে এবার তো স্পিড কমাতে পারে না। রাস্তায় দোকানপাটের কাপড় চোপড় নিয়েই দৌড়। নিচেই ছিল একটা গাড়ি, সে নিজের স্পিড কমানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ির সাথে ধাক্কা লেগেই যায়। তার ধাক্কা লাগার কারণে গাড়ি উল্টে যাচ্ছিল। তখনই সে দ্রুত এদিকে এসে
সে গাড়িটাকে আর পড়তে দেয় না। গাড়ির ড্রাইভার এসে এরকম একটা ছাপ দেখে তো পুরাই অবাক। কোনো মানুষ কি কখনো একটা গাড়িকে এভাবে আটকাতে পারে? নেক্সট সিনে আমরা চুনহা আর তার ভণ্ড বাবাকে দেখতে পাই। এখন মিস্টার ইউনচু একদম সুস্থ, তিনি দিব্যি খাওয়া দাওয়া করছেন, সুস্থ আছেন। এসব কিছু তার মেয়ে চুনহার যেন একদমই সহ্য হচ্ছিল না। তাই সে পরদিন তার বাবার ডাক্তারকে ডেকে আনে আর বলে, আমার বাবার তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি প্যানক্রিয়াস ট্রান্সপ্ল্যান্ট করেছেন, তিনি তো এখন সুস্থ হয়ে খালি খাবারই গিলছেন। আমার মনে হয় যার প্যানক্রিয়াসটা আমার বাবাকে দেওয়া হয়েছে সে নিশ্চয়ই অনেক পাওয়ারফুল একজন মানুষ ছিলেন। খুঁজে বের করো কার প্যানক্রিয়াসটা আমার বাবাকে দেওয়া হয়েছে। নেক্সট সিনে আমরা জিশান নামের একটা স্ক্রিন রাইটারকে দেখতে পারি। দেখা যায় সে ইউটিউবে ওয়ানশু সেই দৌড়ানোর ভিডিও দেখছে। নেক্সট দিনও দুষ্ট ওয়ানশু তার বাবার চোখকে ফাঁকি দিয়ে আবারও সেম জায়গায় চলে আসে দৌড়ানোর জন্য। জিসান তখন ওয়ানশুকে ফলো করছিল। সে তার ফোন বের করে ওয়ানশুকে ভিডিও করতে চায়। ওয়ানশু আবার বিষয়টা বুঝতে পেরে হঠাৎই এক দৌড় মেরে ভ্যানিশ হয়ে যায়। জিসান তো খুঁজতে থাকে কই গেল কই গেল। তখনই হঠাৎ ওয়ানশু তার সামনে চলে আসে আর তাকে একদম হাতে নাতে ধরে ফেলে আর তাকে 2-4টা গালি শুনিয়ে দেয়। ওয়ানশু তখন তার হাত মোচড়ানোর সময় দেখে এর হাতেও তো ওইরকমই ট্যাটু আছে। এটা দেখতে না দেখতেই তারা শত্রু থেকে বন্ধু হয়ে যায়। ওয়ানশু বলে, আচ্ছা তো তার মানে তোমারও কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট হয়েছে? জিসান বলে, হ্যাঁ আমার ফুসফুস ট্রান্সপ্লান্ট হয়েছে। ওয়ানশু বলে, ওহ আচ্ছা, তাহলে তোমার সুপার পাওয়ারটা কি? জিসান তখন কোনো কিছু না বলে করে দেখায়। সে তার কোকটা 1 সেকেন্ডে শেষ করে মুখ দিয়ে এমন ফু মারে পুরা এলাকা তুফান দিয়ে উল্টায় দেয়। পাশের দোকানের দোকানদার পর্যন্ত উল্টায় যায়। ওয়ানশু তো এই সুপার পাওয়ার দেখে একদম অবাক। জিসান তখন এত বড় আকাম করে সাইডে যেয়ে ভালো সাজতে থাকে। জিসান ওয়ানশুকে বলে, আমরা যার কাছ থেকে এই অর্গানস গুলো পেয়েছি সে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ারের অধিকারী ছিল, যার কারণে আমরাও সুপার পাওয়ার পেয়েছি। একটা মানুষের বডির 6টা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করা যায়, এর মানে আরো 4জন মানুষ রয়েছে যারা আমাদের মতো সুপার পাওয়ার পেয়েছে। জিসান বলে, আমার মনে হয় আমাদের এখন তাদেরকে খুঁজে বের করা উচিত। নেক্সট সিনে আমরা আমাদের থার্ড হিরোকে দেখতে পাই। এই ছেলেটার নাম কিডং। তার আবার চোখের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আর সে শুধুমাত্র তুড়ি মেরে কারেন্ট ইন্টারনেট মেশিনস নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারত। তবে কিডং পেশায় একজন বেকার। তার টাকা পয়সা কামানোর অকাত না থাকায় গ্যাম্বলিং খেলার বিভিন্ন জায়গায় গিয়ে শুধুমাত্র তুড়ি মেরে সব টাকা নিজের কাছে নিয়ে আসতে পারত। আর এভাবে সে অনেক অনেক টাকা কামিয়ে অ্যাশ আরাম করত। নেক্সট সিনে আমরা আমাদের ওয়ানশুকে দেখতে পাই। সে আজকে দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে আর নিঃসন্দেহে সবাইকে রেখে এক দৌড় মেরেই সে ফার্স্ট। প্রাইজ হিসেবে নাইকির জুতা পেয়ে সে তো মহা খুশি। জুতা নিয়ে জিসানের কাছে গিয়ে তাকে দেখাতে থাকে, দেখ কত সুন্দর জুতা পেয়েছি আমি। তখনই সেখানে একটা মহিলা চলে আসে তার নিজের ব্র্যান্ডের দই বিক্রি করার জন্য। সে তার পরিচয় দিয়ে বলে, আমার নাম সুনি, আমার মাত্র কিছুদিন আগে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তারপর থেকে আমি এই দইটি খাই। এতে রয়েছে এই ভিটামিন, সে ভিটামিন, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। এসব কিছু বলে সুনি তার ব্র্যান্ডকে প্রমোট করার ট্রাই করছিল আর তাদেরকে এই দইটা কিনতে বলছিল। এখন ট্রান্সপ্লান্টের কথা শুনে তো এরা সুনির হাত দেখতে চায়। সুনি এদিকে হাত দেখালে দেখেন না, হাতে তো কিছুই নাই। জিসান তখন দইটা মজা আছে বলে তাকে বিদায় দিয়ে দেয়। কিন্তু তখনই সুনি যাওয়ার সময় তার জুতা ঠিক করতে গেলে তারা দেখে এর তো হাতে নয় বরং পিছনে কিছু একটা দেখা যাচ্ছে। আর এটা দেখেই চালাক দুটা বুঝে ফেলে যে তারা পেয়ে গিয়েছে। কিন্তু তখনই আমরা খেয়াল করি এদেরকে কেউ যেন দূর থেকে দেখছে। আসলে এটা আর কেউ ছিল না বরং আমাদের জুয়ারি হিরো কিডং। এরপর নেক্সট সিনে আমরা দেখি ওয়ানচি আর জিসান সুনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তারা তখন সুনিকে তাদের সুপার পাওয়ারের কথা বলে এবং জিজ্ঞাসা করে যে তার পাওয়ারটা আসলে কি। এসব কথা শুনে সুনি যেন আকাশ থেকে পড়ে। এই বেচারি কিছুই বুঝতে পারতেছিল না এরা কি বলছে আসলে। জিসান তখন সুনিকে বিশ্বাস করানোর জন্য এক ফু দিয়ে আবারও এলাকা উড়ায় দেয়। এটা দেখে সুনি তো বিশ্বাস করতে পারতেছিল না এটা কি হয়ে গেল। সুনি তখন বলে, আমার তো কোনো পাওয়ার নেই, তবে হ্যাঁ আমি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গিয়েছি, যার কারণে ইদানিং অনেক ছেলেরাই আমার পিছনে বেজে থাকে। হতে পারে এটাই আমার সুপার পাওয়ার। এত ঢঙের কথা শুনে পাশ থেকে এরা ভাবতে থাকে এই বেডির মনে হয় মাথাটাই গেছে। ওয়ানচি আর জিসাং তাকে বলে, আপনাকে দেখে তো আসলে সুন্দরী হওয়ার পাওয়ার যে আছে এটা তো আসলে মনে হচ্ছে না। হতে পারে আপনার অন্য কোনো পাওয়ার আছে যেটা হয়তো আপনি এখনো উপলব্ধি করতে পারেননি। যাই হোক, তো তারা যখন বাকিদের খোঁজার প্ল্যান করছিল ঠিক তখনই তুড়ি বাজাতে বাজাতে এন্ট্রি নেয় জুয়ারি কিডং। সে আসতে না আসতেই সবার হাড়ির খবর ফাঁস করে দেয়। সে ওয়ানশুকে দেখে বলে, ওয়ানশু ক্লাস 5 থেকে ফেমাস অ্যাক্টর সো কায়ংকে পছন্দ করে আসছো, তোমার অকাত নেই জানার পরও তাকে বিয়ে করার স্বপ্ন দেখছো।
তারপর সে সুনিকে বলে, ইয়ং সুনি, চেহারা তো হয়ে গিয়েছে 75 বছরের বুড়ি, কিন্তু এখনো 20 বছরের ছুরি সাজার চেষ্টা করো। এরপর কিডং জিসানকে বলে, মিস্টার জিসান, আপনি যে 1 সপ্তাহ পর হাগু দিয়ে সেটা আবার ফ্লাশ করেন নাই এটা আমি জানি। এটুকু বলতেই জিসান বলে, স্টপ, কারণ কিডং আসলে তার আরো কিছু ভয়ঙ্কর সিক্রেটস এদেরকে বলে দিচ্ছিল। আসলে জিসানের মধ্যে মানুষের সিক্রেট জানার পাওয়ারটাও ছিল। সুনিকে এত বাজেভাবে অপমান করছে, তবুও সুনি কিডং এর মতো হ্যান্ডসাম পোলা দেখে কিডং এর উপরে হালকা করে ফিদা। এরপর তারা সবাই তাদের এই ট্যাটু নিয়ে কথা বলতে শুরু করে। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে বাকি আরো 2জনকে খুঁজে বের করা। এখানে কিডং আবার অনেক ভাব নিচ্ছিল, যেটা আবার জিসানের মোটেও সহ্য হচ্ছিল না। সোনি তখন কিডংকে বলে, ওয়াও, তোমার কি সুন্দর পাওয়ার, তুমি আমাদের টিমের ক্যাপ্টেন হয়ে যাও। এটা শুনে পাশ থেকে জেলাস হতে থাকা জিসাং বিড়বিড় করে বলে, মনে হচ্ছে আমরা আর্মি টিম, আমাদের আবার ক্যাপ্টেনও লাগবে। এটা শুনে তো আবার কিডং অন ফায়ার। দুজনের মধ্যে লিডারশিপ নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। শেষে জিসাং এর এতই রাগ উঠে যে সে একটা বড় শ্বাস ফেলে সেখান থেকে রেগে মেগে চলেই যায়। নেক্সট সিনে আমরা সেই ভণ্ড বাবা ইয়ংচুনকে দেখি। তার এক বন্ধু তার কোম্পানি কেনার জন্য এসেছিল, কিন্তু ইয়ংচুন তখন মানা করে দেয়। দুজনের মধ্যে তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় যে ইয়াংচুন রেগে তার বন্ধুর গলা টিপে ধরে। আর ঠিক তখনই সে রিয়েলাইজ করে তার আসল পাওয়ারটা আসলে কি। সে দেখে তার বন্ধু মরে গেছে আর তার জীবন শক্তি সে নিজে শুষে নিয়েছে। সে এখন আগের চেয়ে অনেকটা যুবক হয়ে গিয়েছে। এটাই ছিল তার সুপার পাওয়ার। সে অন্যের জীবন কেড়ে নিয়ে নিজে ইয়াং থাকতে পারে, অন্যের লাইফ শেষ করে নিজের যৌবন রিচার্জ করে। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা তার লোভী মেয়ে চুনমাও দেখে ফেলে। ইয়ংচুনের তো এই বিষয়টা একদমই বিশ্বাসী হচ্ছিল না। তখনই সে একটা জ্যান্ত গাছের মধ্যে হাত রাখলে সাথে সাথেই সেই গাছটা শুকিয়ে কাঠ হয়ে যায়। কি সাংঘাতিক একটা বিষয়। এরপর নেক্সট সিনে আমরা আমাদের 5 নম্বর সুপার হিরোকে দেখতে পাই। লোকটার নাম ইয়াকসু। সে একটা ফ্যাক্টরির ম্যানেজার। দেখা যায় ফ্যাক্টরিতে এক শ্রমিকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়াকসু তখন লোকটার গায়ে তার হাত রাখে। তখন দেখা যায় ইয়াকসু তার গায়ে হাত রাখতে না রাখতেই সেই শ্রমিক পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর হ্যাঁ, ইয়াকসুর শরীরেও সেই সিগনেচার ট্যাটুটা রয়েছে। এর মানে ইয়াকসুর পাওয়ার হলো হিলিং, অর্থাৎ সে অন্যকে ছুঁয়ে তাকে সুস্থ করে দিতে পারে। তবে এই পাওয়ার ব্যবহারের পর তার নিজের শরীরই খারাপ হয়ে যায়। তখন তাকে প্রচুর পানি খেয়ে নিজেকে রিচার্জ করতে হয়। অন্যদিকে আবার চুনুয়া তার বাবার এই ডেঞ্জারাস রূপ দেখে সোজা ডাক্তারের কাছে চলে আসে। সে ডাক্তারকে বলে, ডাক্তার, আমি যা ভেবেছিলাম সেটাই মনে হয় সত্যি হয়ে গেল। সেই ডোনারের প্যানক্রিয়াসের মধ্যে কিছু একটা সম্ভবত ছিল। সেই ডোনারটার নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার ছিল। লোকটার বাকি অঙ্গগুলো যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকেও খুঁজে বের করো, দেখো তাদের কাছেও কি এরকম পাওয়ার রয়েছে। নেক্সট সিনে আমরা জিসাং আর ওয়ানশিকে দেখি। ওয়ানশি বাঁশি ধরেছিল আর জিসাং দূর থেকে ফু দিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল কোনো প্রতিযোগিতায় অংশ নেবে বলে প্র্যাকটিস করছে। হঠাৎই তখন জিসানের হাঁচি আসলে ওয়ানশিরে ঘুরায় ওই এলাকায় পাঠায় দেয়। বেচারি ওয়ানশি। এরপর তারা একটা জায়গায় গিয়ে বসলে জিসাং ওয়ানশিকে জিজ্ঞেস করে, এই ছুটির দিনেও তুমি এখানে কি করছো? তোমার কি কোনো ফ্রেন্ডস নাই? ওয়ানশি বলে, হ্যাঁ ছিল, তবে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর 1 বছর স্কুলে যাইনি, যার কারণে এখন আর আমার কোনো ফ্রেন্ড নেই। এটা শুনে জিসানের অনেক খারাপ লাগে। জিসান তখন ওয়ানশিকে বলে, তুমি জানো সব সুপারম্যানের কাহিনীগুলোর মধ্যে একটা না একটা ভিলেন তো থাকেই। আমাদের স্টোরিতেও ভিলেন রয়েছে আর আমাদেরকে সেই ভিলেনকে খুঁজে বের করতে হবে। ওয়ানশি বলে, আমাদের স্টোরিতে আবার কে ভিলেন হতে যাবে? জিসান বলে, কেন, কি ডং? দেখছিলা কালকে কিভাবে বারে বসে বসে আমার চিকেন উইংস গিলছিল? কিপটা কোথাকার, 1 টাকাও দেয়নি। তার উপরে আবার আমার ভাগের চিকেন উইংসও গিলে ফেলেছে। তার নাকি আবার লিডার হওয়ার শখ। তাদের এই সিরিয়াস আলোচনার মাঝখানে এন্ট্রি নেয় সুনি। সে অনেক এক্সাইটেড হয়ে বলে, গাইজ, আমি তো আমার সুপার পাওয়ার খুঁজে ফেলেছি। এই বলে সে তার সুপার পাওয়ার দেখায়। দেখা যায় সে 5টা দইয়ের বোতলে একসাথে 5টা স্ট্র লাগাচ্ছে। এটা দেখে এরা বলে, হইছে, আর দেখতে হবে না। যাই হোক, তারা তখন ভাবছিল যে তাদের জুয়ারি হিরো কিডং কেন এখনো আসলো না। ঠিক তখনই 3জনের ফোনে একসাথে মেসেজ আসে। কিডং একটা ঠিকানা পাঠিয়েছে। আসলে এই ঠিকানাটা ছিল তার জুয়া খেলার আড্ডার জায়গাটার। হয়েছে কি, সে যে এতদিন তার সুপার পাওয়ার ব্যবহার করে এত এত টাকা কামিয়েছে, আজকে তাকে সেখানকার লোকেরা ধরে ফেলেছে। তাদের সন্দেহ সে নিশ্চয়ই কোনো বাটপারি করে তাদের টাকা পয়সা মারছে। তো এখন কিডংকে বাঁচাতে তারা সেই জায়গায় যায়। এদিকে কিডংকে গুন্ডারা গালিগালাজ করছে। হঠাৎই তখন সেখানে জিসাং এন্ট্রি নেয়। সে হিরোর মতো একটা ভাব নিয়ে সামনে আগাতে থাকে।
কিরং ভাবছিল সে তাকেই বাঁচাতে আসছে, কিন্তু তখনই হঠাৎই জিসাং তার পিছন চেপে ধরে দৌড় দেয় বাথরুমের দিকে। আসলে বেচারার ভাব নিতে নিতে হাগু বেরিয়ে যাচ্ছিল। আর তারপর সেখানে ওয়ানচু আর সুনিও চলে আসে, যাতে এই বেচারাকে ছেড়ে দেয়। তারা ওইদেরকে রিকোয়েস্ট করতে থাকে। তখনই ওই দিক থেকে জিসান দরজাটা একটু খুলে বলে, গুন্ডা ভাই, একটু কি টিস্যু পেপার পাওয়া যাবে? সবাই এরকম তামাশা দেখে অবাক। জিসাং তখন নিজেই কোনো মতে টিস্যু নিয়ে নেয়। এদিকে ওয়ানচু আর সুনি এদিকে বোঝানোর চেষ্টা করে যে কিরণকে যাতে তারা ছেড়ে দেয়, কিন্তু কোনো মতেই কাজ হচ্ছিল না। তখনই জিসাং ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়ানচি তখন বুদ্ধি করে একটা স্ট্র নিয়ে জিসাং এর নাকে দিয়ে দেয়। জিসাং তখন তার মোটা মোটা সর্দিওয়ালা নাক দিয়ে এমন এক হাঁচি দেয় যে বিল্ডিংই কাঁপায় দেয়। নিচে তখন চুনোদের লোকেরা তাদেরকেই খুঁজতে এসেছে, আর এদিকে এরা হাঁচি মেরে গুন্ডাদের হাত থেকে পালানোর চেষ্টায় আছে। এখন সুনি তো আর তার দইয়ের গাড়ি রেখে দৌড়াতে পারবে না, তাই সে গাড়ি নিয়ে দৌড়াতে শুরু করে। তাকে এত ধীরে ধীরে যেতে দেখে ওয়ানচু তাকে হেল্প করে। তখন এই গাধা দুইটাও দইয়ের গাড়িতে উঠে পড়ে। এদিকে এদেরকে ভাগতে দেখে চুনোদের টিমও তাদের পিছা করে, আর গুন্ডার দলেরা তো পিছনে আসছেই। এদেরকে আসতে দেখে ওয়ানচু আরো স্পিড বাড়িয়ে দেয়। ওয়ানচু এদেরকে এত স্পিডে নিয়ে যাচ্ছিল যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। এক একটার কি চিল্লানি। কিরণ তখন বুদ্ধি করে তুড়ি মেরে সুপার পাওয়ার ইউজ করে এদের গাড়িতে গান ছেড়ে দেয়। এমন সময় হঠাৎই সামনে মেইন রোড চলে আসে। এখন মেইন রোডের সামনে দিয়ে এভাবে গেলে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ওয়ানচুও তো তার স্পিড কমাতে পারছিল না। কিরণ তখন বুদ্ধি করে তুড়ি মেরে ট্রাফিক লাইট রেড করে দেয়, যার কারণে সব গাড়ি থেমে যায়। আর এই সুযোগে তারা দৌড়, পিছনে পিছনে গুন্ডাদের গাড়ি আর চুনোদের গাড়িও দৌড়। তখনই হঠাৎ সাইডে টার্ন নেওয়ার একটা রাস্তা চলে আসলে ওয়ানচু এমন ভাবে টার্ন করে জিসান তো আর একটু হুলে মনে হয় উইড়াই যাইতো। এভাবেই যেতে যেতে হঠাৎই ওয়ানচুকে তার বাবা কল করে। কল ধরতে গিয়ে বেচারি ফোনই ধরতে পারছিল না। এরই মধ্যে দইয়ের গাড়ি চলে যায় ওইদিকে, আর সে চলে আসে এইদিকে। এই কাহিনী দেখে তো দইয়ের গাড়িতে থাকা বেচারাগুলা ভাবতে থাকে, ভাই এইবার তো খালাস। ওয়ানচু দইয়ের গাড়ির দিকে যেতে থাকে, আর এদিকে গুন্ডারাও চলে এসেছে এদের কাছে। বেচারাও তখন উপায় না পায় দই উড়ায় মারে। জিসান তো নিজেকে গান আর দইকে বুলেট বানিয়ে তাদের দিকেই মারতে থাকে। এদের গাড়ি দইয়ে সাদা হয়ে যায়। এ যেন এক দইময় ফাইট। এভাবে যেতে যেতে সামনে একটা রেস্টুরেন্ট চলে আসলে আর তাদের কাছে কোনো উপায় থাকে না। উড়ে গিয়ে সবাই রেস্টুরেন্টের ভিতর। মালিক তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। পিছে ঘুরে তাকাতেই দেখে গাধা চারটা রিল্যাক্স মুডে খাবার অর্ডার করছে। যাই হোক, এত কাহিনীর পর তারা একটু খাওয়া দাওয়া করে। এরপর রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সময় জিসাং কিরণকে বলে, তুই তো খাবারের টাকাও দিলি না। কিরণ বলে, তুই মনে হয় দিছস। জিসাং বলে, ভুলিস না, আজকে যা কিছু হয়েছে সব তোর জন্য হয়েছে। তোর জন্য আমরা আজকে মরতে মরতে বাঁচছি। কিরণ তখন জিসানের উপর খেপে গেলে সে তার সিক্রেটস গুলো বলে দিতে শুরু করে। সে বলে, তুই যে তোর ফ্রেন্ডের স্ক্রিপ্ট চুরি করে নিজের বানিয়ে নিয়েছিস, এজন্যই এখন আর তোর কোনো ফ্রেন্ড নেই। এটা শুনে জিসাং এর অনেক বেশি রাগ উঠে, আর সে কিরণকে মেরে দেয়। এতে এবার কিরণেরও মগজ গরম হয়ে যায়। সে তখন তুড়ি মেরে সব ইলেকট্রিসিটিতে প্রবলেম শুরু করিয়ে দেয়, যার ফলে জিসাং এর ফোনের সব ট্রেডিং এর টাকাও নষ্ট হয়ে যায়। কিরণ তখন বলে, এটা তো কিছুই না, তুমি তো আগেও তোমার মায়ের কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে ট্রেডিং করে টাকা নষ্ট করেছো, আর এতে তোমার কোনো লজ্জা শরমও হচ্ছে না। তোমার জায়গায় আমি থাকলে নিজেকে কোন দিন শেষ করে দিতাম। জিসাং তখন কিরং এর দিকে আসতে থাকলে কিরং তার সামনে গাড়ি এনে রেখে দেয়। জিসাং সেটা উড়িয়ে দিলে সেটা আবার সুনির গায়ে লেগে তার ব্যথা লাগে। সুনি তখন বিরক্ত হয়ে বলে, কি হয়েছে তোমাদের? আমার আর তোমাদের টিমে থাকার কোনো ইচ্ছা নেই। এই বলে সুনি একদিকে চলে যায়, তখন কিরং আরেক দিকে চলে যায়। জিসাংও অন্যদিকে চলে যায়। শুধু পথে রয়ে যায় ওয়ানশি। ওয়ানশি সেখান থেকে চলে যায় তার বাবার ট্রেনিং সেন্টারে। সেখানে গেলে তার বাবা তাকে বলে, কোথায় ছিলে তুমি সারাদিন? বন্ধুদের সাথে কেউ এত আড্ডা দেয়? বন্ধু শব্দটা শুনেই সুনি কান্না করতে শুরু করে। সে তার বাবাকে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমার কোনো বন্ধু নেই, কেউই আমাকে পছন্দ করে না, তুমি কেন সবসময় আমাকে এই ঘড়িটা হার্ট রেট চেক করার জন্য দাও? এসব কিছু বলে ওয়ানশি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সুনিকে একটা হসপিটালে দেখতে পাই। সে একটা রোগীকে দেখার জন্য এসেছিল। তখন সুনির রোগীর ওয়াইফের সাথে দেখা হয়ে যায়। মেয়েটা তখন সুনিকে বলে, আমার হাজবেন্ডের জীবন নিয়ে তুমি এখন অনেক হ্যাপি আছো তাই না? সুনি তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। মেয়েটা তখন বলে, আমি চাই না তুমি বেঁচে থাকো, আবার সুইসাইড করো, যাও, এবার তুমি সত্যি সত্যি মরে যাও। এখানে ক্লিয়ারলি বলা হয় না যে আসলে তাদের মধ্যে কি বিষয়ে কথা হচ্ছে, তবে আমরা ধারণা করতে পারি সুনি ডিপ্রেস থাকার কারণে আত্মহত্যা করতে গিয়েছিল। তখন তাকে এই মহিলাটার হাজবেন্ড বাঁচিয়েছিল, আর তাকে বাঁচাতে গিয়ে লোকটা কোমায় চলে যায়। এদিকে চুনুয়া তার টিমের কাছ থেকে জানতে পারে অর্গানস ট্রান্সপ্লান্ট করা এই সুপার হিরোরা আসলে কতটা পাওয়ারফুল। চুনুয়া তার টিমকে আদেশ করে যাতে এই সুপার হিরোদেরকে খুঁজে বের করে নিয়ে আসে। চুনুয়া চাচ্ছিল এদের উপর রিস্ক
রিসার্চ করে তাদের সুপার পাওয়ার নিজের স্বার্থের জন্য ইউজ করতে। নেক্সট সিনে আমরা জিসাংকে ওয়ানশির কাছে যেতে দেখি। সে সেদিনের ঘটনার জন্য ওয়ানশিকে সরি বলে, আর সে তাকে এটাও বলে যে আমি আমার বন্ধুর স্ক্রিপ্ট চুরি করিনি, আসলে সেটা তো আমরা দুজনেই একসাথে স্টার্ট করেছিলাম, কিন্তু তারপর হঠাৎ সে এই কাজ ছেড়ে অন্য কাজে চলে যায়, আর তারপর আমি সেটাকে রেডি করে বিক্রি করি। জিসাং ওয়ানশিকে বলে ওয়ানশি যাতে তার তরফ থেকে সুনিকেও সরি বলে দেয়। ওয়ানশি বলে তুমি নিজেই যেয়ে বলে দাও। জিসাং বলে তাকে এখন আমি কোথায় পাবো? ওয়ানশি বলে তুমি চিন্তা করো না, আমরা খুঁজেই নিব। এদিকে ইয়াকসু তার বসকে জানায় তাদের ফ্যাক্টরিতে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই, তাদের যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু বস তার কথায় কোনো গুরুত্বই দেয় না, উল্টো তাকেই বকাঝকা করে। এরপর দেখা যায় সব সময়ের মতো সবাই ফ্যাক্টরিতে কাজ করছে। আমরা দেখি ফ্যাক্টরিতে গ্যাস লিক হতে শুরু করে, কিন্তু কেউই এটা খেয়াল করছিল না। এদিকে ওয়ানশি কিডং আর সুনিকে পেয়ে গিয়েছে। তারা এসেছিল ইয়াকসুর কাছে তার ফ্যাক্টরিতে। তখনই ফ্যাক্টরিতে ওয়ার্নিং অ্যালার্ম বেজে উঠলে তারা সবাই ফ্যাক্টরির ভিতরে যায়। হঠাৎই তখন ফ্যাক্টরিতে বড়সড় ব্লাস্ট হয়। ইয়াকসু তখন সবাইকে নিয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই ইয়াকসু দেখে একটা ছেলে ফ্যাক্টরিতে আটকা পড়ে গিয়েছে, ভিতরে অনেক বেশি গ্যাস। ছেলেটা বাঁচতে চাচ্ছে। ইয়াকসু অনেক চেষ্টা করেও দরজা কোনোভাবেই খুলতে পারছিল না। তখনই সেখানে ওয়ানশি চলে আসে। সে একদম সুপার হিরোর মতো এক লাথি মেরে দরজা ভেঙে দেয়, কিন্তু এর পরের দরজাটা ছিল ইলেকট্রিক, সেটা সে কোনোভাবেই খুলতে পারছিল না। হঠাৎই তখন সে দেখে স্পিকারে গান বেজে উঠল। পেছনে তাকাতেই দেখে কিডং গান বাজিয়েছে। সে হিরোর মতো ভাব নিয়ে গান বাজিয়ে তুড়ি মেরে সেই ইলেকট্রিক দরজাটাও খুলে দেয়, আর তারপর একপাশে গিয়ে বসে থাকে। ভিতরে অনেক বেশি গ্যাস থাকায় তারা ভিতরে যেতে পারছিল না। তখন পিছন থেকে জিসাং এসে ভিতরে যায়, তবে ভিতরটাও ছিল অনেক বড়। অতিরিক্ত গ্যাসের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, লোকটাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিরং তখন ট্র্যাকারের মাধ্যমে তাকে খুঁজে বের করে, আর এইসব কাজ তারা এমন ভাবে করছিল যেন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিরং বলে আমি তাকে ট্র্যাক করে ফেলেছি, সে কোথায় আছে আমি জানি, এদিকে আসো আমি তোমাকে বলছি। জিসাং তখন বলে তুমি কে যে আমি তোমার কাছে যে জানবো লোকটা কোথায় আছে? কিরং তখন বলে তুমি তো এসে হেল্প চাইলে, এজন্যই তো বললাম। এই নিয়ে এই দুইটার মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। আমি কি বলছি, তুমি কি বলছো, আমি কি করছি, তুমি কি করছো, কত কথা। তাদের এমন ফালতু তর্ক বিতর্ক দেখে সুনির তো মগজ গরম হয়ে যাচ্ছিল। সে এক চিল্লানি দিলে কিরং আর জিসান দেয়ালের সাথে লেগে যায়। ওয়ানশি তখন বুদ্ধি করে জিসাংকে অক্সিজেনের বোতল বানিয়ে ভেতরে যায়, আর এদিক থেকে কিরং ডিরেকশন দিতে থাকে যে লেফটে যাও রাইটে যাও। এরপর ফাইনালি দেখা যায় তারা ছেলেটাকে উদ্ধার করতে পেরেছে, তবে তার অবস্থা একদমই ভালো ছিল না। ইয়াকসু তাকে অনেকবার ডাকে, কিন্তু সে কোনোভাবেই উঠছিল না, সে এখনো বেঁচে ছিল। ইয়াকসু তখন তার হিলিং পাওয়ার ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে, কিন্তু এতে তার নিজের অনেক কষ্ট হচ্ছিল। ছেলেটাকে বাঁচিয়ে সে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে আর পানি খেতে চায়। সুনি কিরংকে পানি আনতে পাঠায়, কিন্তু গাধাটা এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু পানি আর খুঁজেই পায় না। আর এদিকে জিসাং গাধাটা হাবার মতো দাঁড়িয়েই ছিল। সুনি তখন তার হাতটা ধরে তাকে বোঝাতে গেলে আমরা সুনির পিছনের সেই ট্যাটুটার মধ্যে আলো জ্বলতে দেখতে পাই। সে একদিক থেকে ইয়াকসুকে ধরেছিল আর আরেক দিক থেকে জিসাংকে ধরেছিল। তাদের হাতের ট্যাটুটা প্রসারিত হতে থাকে, আর এখানে আমরা সুনির পাওয়ারটা খুঁজে বের করতে পারি। দেখে লাগছিল সুনি যেন তাদের পাওয়ার বুস্টার। ইয়াকসু তখন পানি ছাড়াই সুস্থ হয়ে পড়ে। হঠাৎই তখন কিছু গ্যাস সিলিন্ডার তাদের দিকে গড়িয়ে গড়িয়ে আসছিল। যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই এগুলোও ব্লাস্ট মারতে পারে যে কোনো সময়। তারা সবাই তখন এক দৌড় দেয়, কিন্তু তখনই তারা খেয়াল করে কিরং যে পানি আনতে গেল সে তো এখনো এলো না, সে তো তাদের সাথে নেই। এদিকে কিরং অনেক কষ্টে পানি খুঁজে পায়। সে সবাইকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎই তখন ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটিতে প্রবলেম হতে থাকে, আর এদিকে এরা জিসাং এর সাথে সেই লোকটাকে বাইরে পাঠিয়ে দিয়ে আবারও ভিতরে চলে যায় কিরংকে খুঁজতে। এদিকে কিরং ঘুরতে ঘুরতে ইলেকট্রিসিটির মাঝে এমন কিছু একটা দেখতে পায় যা তার পাস্টের ভয়ঙ্কর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। কিরং অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে এরা তিনজন এখনো কিরংকে খুঁজছে, কিন্তু তারা সামনে এগোতে পারছিল না, কারণ এখানে অক্সিজেন নেই। ওয়ানশি বলে তাদের অক্সিজেন ট্যাঙ্ক দরকার। জিসাং তখন সেখানে এসে বলে তোমাদের অক্সিজেন ট্যাঙ্ক চলে এসেছে, অর্থাৎ সে নিজেকে বোঝাচ্ছিল, মানে যতই সিরিয়াস সিচুয়েশন চলে আসুক না কেন তারা ভাব নিতে এক চুল পরিমাণ পিছাবে না। কিরং এদিকে শ্বাস নিতেই পারছে না, সে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। তখনই সেখানে জিসাং এসে তাকে বাঁচানোর জন্য তার কলার ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু কিরং তো শ্বাস নিতেই পারছিল না। আর এটা দেখে জিসাং তখন আর কোনো উপায় না পেয়ে তাকে খুব রোমান্টিক ভাবে সিপিআর দেয়। তখন ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক চলছিল, আর এভাবে জিসাং তার শত্রুকে কিস করে বাঁচিয়ে ফেলে।
এরপর এইসব ঝামেলা গেলে তার সব সুপারম্যানস একটা রেস্টুরেন্টে যায় আর সবাই মিলে আড্ডা দেয়। আড্ডা শেষে আজকে ওয়ানশিকে অনেক বেশি হ্যাপি দেখা যাচ্ছিল। তার বাবা তাকে জিজ্ঞেস করে সে আজকে এত হ্যাপি কেন। ওয়ানশি বলে সে আজকে তার ফ্রেন্ডসদের সাথে অনেক এনজয় করেছে। তার বাবা বলে তুমি না বলেছিলে তোমার কোনো ফ্রেন্ড নেই। ওয়ানশি বলে হ্যাঁ আমি এখন বানিয়ে ফেলেছি। ওয়ানশি তখন তার সুপার পাওয়ার ইউজ করে তার বাবার কাজে সাহায্য করে আর তার বাবাকে বলে যে তার বাবা যাতে বুড়ো হয়ে গেলেও কোনো টেনশন না নেয়, কারণ সে তার বাবার সব কাজ করে দিবে। এরপর নেক্সট সিনে আমরা ঢঙ্গি বাবাকে দেখতে পাই। ঢঙ্গি বাবা হসপিটালে আসলে সেখানে তার ইয়াকসুর সাথে দেখা হয়ে যায়। তিনি ইয়াকসুর হাতে সেই ট্যাটুটাও দেখতে পান আর তাকে জিজ্ঞেস করেন তার কি কোনো অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে কিনা। ইয়াকসু তখন বলে হ্যাঁ তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এই কথা শুনে ঢঙ্গি বাবা এক শয়তানি হাসি দেয় আর তাকে বলে খুব শীঘ্রই তার সাথে আবার দেখা হতে যাচ্ছে তার। এই বলে তিনি সেখান থেকে চলে যান। নেক্সট সিনে আমরা দেখি চুনুয়ার লোকেরা ইয়াকসুকে ধরে নিয়ে এসেছে। চুনুয়া তাকে কিডন্যাপ করেছে যাতে তার লিভারটা বের করে তারা রিসার্চ করতে পারে, কিন্তু তখনই সেখানে ঢঙ্গি বাবা চলে আসলে তিনি ইয়াকসুর হিলিং পাওয়ার নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু এভাবে কেন জানি কাজ হচ্ছিল না। তখন তিনি পাশেই থাকা একটা নার্সের গায়ে সেভাবেই হাত দিলে সেই নার্সের জীবনী শক্তি তার কাছে চলে আসে। অর্থাৎ এটা নর্মাল মানুষের ক্ষেত্রে হবে, কিন্তু কোনো সুপারম্যানকে ছুঁয়ে এভাবে তার জীবনী শক্তি নেওয়া যাবে না। আর তাই ঢঙ্গি বাবা ডিসাইড করে সেই ইয়াকসুর লিভার নিজের মধ্যেই নিয়ে আসবে। তাই তিনি ডক্টরকে বলেন ডক্টর যাতে ইয়াকসুর লিভার তার মধ্যে ট্রান্সপ্লান্ট করিয়ে দেয়। এভাবে ভণ্ড বাবা ইয়াকসুর কাছ থেকে পুরো লিভারটা নেয় না, কিছুটা তার কাছে রেখে দেয়, কারণ লিভারের আসলে কিছুটা অংশ কেটে ফেললে লিভার আস্তে ধীরে আবার আগের মতো হয়ে যায়। অর্থাৎ ভিলেন প্ল্যান করেছে ইয়াকসুকে লিভার ফার্ম বানাবে। এসব কিছু দেখে চুনু অনেক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ঢঙ্গি বাবার লোকেরা বাকি সুপার হিরোজদেরকেও খুঁজে তাদেরকে কিডন্যাপ করে ফেলছে, কিন্তু যখন তারা ওয়ানশিকে নিতে আসে তখন ওয়ানশির বাবা তাদেরকে বলে আমার মেয়েকে নিয়ে যাওয়া এত সহজ না, তাকে নিয়ে যেতে হলে আগে আমার সাথে তোমাদের ফাইট করতে হবে। আসো তোমরা তোমাদের সবাইরে পিটায় জাহান্নামে পাঠায় দিমু। প্রথমত ওয়ানশির বাবা তাদেরকে মারতে গিয়ে ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎই সে দেখে তিনি তো তাদেরকে মারতে পারছে। আসলে পিছন থেকে যে তার মেয়ে ওয়ানশি তাকে হেল্প করছে এটা আর তিনি দেখতে পাচ্ছিলেন না, আর তাই তিনি মনে করেন তিনি একাই এদেরকে মেরে উড়িয়ে দিচ্ছেন। বাবা যখনই ওয়ানশির দিকে তাকায় তখনই তিনি দেখেন ওয়ানশি তার জায়গায় বসে তাকে সাপোর্ট দিচ্ছে। এরপর লাস্টে 2-4টা গুন্ডা তো ভয় পেয়ে সেখান থেকে পালায় যায়। নেক্সট সিনে আমরা দেখি আমাদের হিরোজদেরকে এমন ভাবে আটকে রাখা হয়েছিল যেন তারা তাদের সুপার পাওয়ার গুলো ইউজ করতে না পারে। এদিকে চুনমা ডক্টরকে বলছিল আপনি তো আমার দলে ছিলেন, তাহলে কেন এখন বাবার দলে চলে গেলেন। ডক্টর তখন বলে কারণ আপনার বাবা আমাকে নোবেল প্রাইজ পাইয়ে দিবে। চুনমা তখন বলে কি আজব স্বপ্ন দেখছে, বাবার কাছে যতই সুপার পাওয়ার থাকুক না কেন তিনি আর বাঁচবেই বা কয়দিন। ডাক্তার তখন হেসে বলে ভিতরের রুমে যেই তো দেখো। চুনা তখন ভিতরের রুমে গেলে দেখতে পায় সেখানে একটা হ্যান্ডসাম যুবক ছেলে। চুনমা ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কি। ছেলেটা তখন চুনমাকে বলে চুনমা তুমি তোমার বাবাকে চিনলে না, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবা যুবক বয়সে অনেক হ্যান্ডসাম ছিল। এর মানে এই ভণ্ড বাবা ইয়াকসুর লিভারটা নিয়ে যাওয়ার পর আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি এই ভণ্ড বাবা যখন একা একটা রুমে ছিল তখন হঠাৎই সে অন্য একটা দুনিয়ায় চলে যায়। সেখানে একটা বড় হোল তাকে ভিতরে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে। আসলে এই পাওয়ার গুলো যে রক্ষা করতো সে এই ভণ্ড বাবাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কেননা সে এই পাওয়ারের অপব্যবহার করছিল। ভণ্ড বাবা কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। সে রাগে আয়নার মধ্যে ঘুষি মারে, তখন আমরা খেয়াল করি তার হাতে জখম হয়ে যায়, কিন্তু সেটা আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি হাজারো মানুষ এই ঢঙ্গি বাবাকে বিশ্বাস করে তার কাছে আসছিল নিজেদের প্রবলেমস নিয়ে। এইসব কিছু দেখে চুনুয়া তার বাবাকে জিজ্ঞেস করে আপনি কি করতে চাচ্ছেন। তখন তার বাবা তাকে বলে আমি সবার গড হতে চাই। এরপর এই ভণ্ড বাবা যখন তার নিজেরই লোকেদের কাছে যায় তখন তারা কেউই তাকে চিনতে পারছিল না, আর তাই তারা তাকে মারতে আসলে ভণ্ড বাবা তাদেরকেই মেরে দেয়। আর আমরা এই ফাইট দেখে বুঝতে পারি যে সে এখন কতটা স্ট্রং হয়ে গিয়েছে। এদিকে আবার এদের তিনজনকে বন্দী করে রাখা হয়েছে। ভণ্ড বাবা চাচ্ছিল এদের মধ্যে থাকা সেই স্পেশাল অর্গানস গুলো যাতে সে নিয়ে নিতে পারে। কিরম চাইলেই তুড়ি বাজিয়ে সবকিছু ঠিক করে ফেলতে পারতো, কিন্তু তার হাতটাকে আটকে দেওয়া সে কোনো কিছুই করতে পারছিল না। তখন সে খুব কষ্টে তার পা দিয়ে তুড়ি মারে আর এভাবেই সে দরজাটা খুলে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ তখনই সেখানে গার্ডরা চলে আসে আর তাকে ধরে নিয়ে চলে যায়, কারণ এখন তার পালা ছিল। তার চোখের কর্নিয়া বের করে এবার সেই ভণ্ড বাবার চোখে লাগানো হবে। কিরম তখনও তার চেষ্টা চালিয়ে যায়। সে তুড়ি মেরে ওয়ানশুকে মেসেজ দিতে থাকে আর জিসান আর সুনির দরজাটাও খুলে দেয়। কিরমকে সার্জারির রুমে নিয়ে আসার পর ভণ্ড বাবা তাকে ভালো করে দেখছিল। এদিকে ওয়ানশিও তার মেসেজটা পেয়ে গিয়েছিল। কিরম বুদ্ধি করে তার লোকেশনটা ওয়ানশিকে দিয়ে দেয়। এরপর ওয়ানশি যখনই তার বন্ধুদেরকে বাঁচাতে যায়
যায় তখনই মাঝপথে তার বাবা এসে তাকে আটকে দেয়। আসলে তার বাবা ভাবছিল তার মেয়েকে হয়তো কেউ বুলি করছে, কিন্তু ওয়ানশি তখন তার বাবাকে বলে একদল গুন্ডা তার বন্ধুদেরকে আটকে রেখেছে আর তাকে তার বন্ধুদেরকে বাঁচাতে যেতেই হবে। তখন তার বাবা তাকে যেতে দেয়, কিন্তু একা নয়, তার সাথে তার বাবাও যায়। তার বাবা তাকে বলে তুই পাশেই দাঁড়িয়ে থাকিস, আমি এই খারাপের দল থেকে তোর বন্ধুদেরকে বাঁচিয়ে নিব। আসলে তার বাবা তো জানে না আসল হিরো যে সেই। এদিকে আবার জিসান ছাগলটা কিডন্যাপ হওয়ার পর থেকেই অজ্ঞান হয়েছিল। সনি তাকে এক থাপ্পড় মেরে জাগিয়ে দেয়। এদিকে ভন্ড বাবা ফাইনালি কিডং এর চোখও নিয়ে নেয়, তবে সে একটা চোখ নিতে পারে, আরেকটা চোখে একটু ডিফেক্ট থাকায় সে সেটা নিতে পারে না। কিডং এখন আর তুড়ি বাজিয়ে তার পাওয়ার ইউজ করতে পারছিল না, কারণ তার পাওয়ার নিয়ে চলে গিয়েছে এই ভন্ড বাবা। কিডং এর পাশে তখন ইয়াকসু শুয়েছিল। সে তাকে বলে তুমি আমাকে তোমার হিলিং পাওয়ার দিয়ে ঠিক করে দাও। ইয়াকসু বলে না, আমি এটা পারবো না, কারণ তারা আমার লিভারও নিয়ে গিয়েছে, এখন আমার মধ্যে আর কোনো শক্তি নেই। তবুও ইয়াকসু কিডং এর হাতটা ধরে। এদিকে ঢঙ্গি বাবার আজকে একটা প্রোগ্রাম ছিল, তার হাজার হাজার ভক্তরা তার জন্য ওয়েট করছিল। এরপর সে স্টেজে এসে অ্যানাউন্স করে যে সেই হলো তাদের গড, কিন্তু কেউই তার কথা মানতে চাইছিল না। তখন সে তার জাদু দেখানো শুরু করে। সে তার হিলিং পাওয়ার ইউজ করে এক লোকের পা ঠিক করে দেয়, একটা অসুস্থ মেয়েকে সুস্থ করে দেয়, আরো অনেককে সে এভাবেই ঠিক করে দেয়। এসব কিছু দেখে এখন সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে, সবাই তাকে এখন গড ভাবতে শুরু করে। এরই মধ্যে সেখানে ওয়ানশু তার বাবাকে নিয়ে পৌঁছে যায়। ওয়ানশু এসেছে বুঝতে পেরে ভন্ড বাবা তার কাছে যায় আর তাকে বলে আমি তোমাকে তো চিনি, ওয়ানশি খুব সুন্দর একটা মেয়ে। ভন্ড বাবা তার বাবাকে দেখেও বলে আমি আপনার সম্পর্কেও জানি। এই বলে তার সাথে হাত মিলাতে গেলে ওয়ানশি তার হাতে সেই ট্যাটুটা খেয়াল করে, আর কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই সে তাকে এক ধাক্কা মেরে দেয়। ভন্ড বাবা তখন দূরে গিয়ে পড়ে আর তার হাতটাও ভেঙে গিয়েছিল, কিন্তু তখন সে পানি খেয়ে খুব সহজেই তার হাতটা ঠিক করে ফেলে। এসব কিছু দেখে ওয়ানশি এবার শিওর হয়ে যায় যে এই ছেলেটাই মেইন ভিলেন। সে তাকে তার বন্ধুদের বিষয়ে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে সেই কি তার বন্ধুদেরকে কিডন্যাপ করেছে কিনা। ভন্ড বাবা তখন বলে না, সে করেনি, বরং তার মেয়ে করেছে। সে তাকে আরও বলে বাদ দাও, সোজা কথায় আসি, আমার তোমার হার্টটা দরকার, আমাকে ওটা দিয়ে দাও। এই কথা শুনে তো ওয়ানশুর বাবার অনেক বেশি রাগ হয়, সে তাকে মারতে যেতে চায়, কিন্তু ওয়ানশি তখন তার বাবার হাতটা ধরে ফেলে, যার কারণে তার বাবা আর এগোতে পারছিল না। তার বাবা তার মেয়ের এমন শক্তি দেখে সত্যিই অবাক হয়ে যায়। তখনই উপর থেকে সুনিয়া ওয়ানশিকে দেখে খুশি হয়ে যায়। সুনিয়া আর জিসান দ্রুত ওয়ানশির কাছে চলে আসে। তারা তখন একে অপরের মধ্যে কথা বলতে শুরু করে যে আরে তুমি ঠিক আছো তো। ওদিকে ভিলেন আবার তাদেরকে ভয় দেখানোর জন্য অনেক কথা বলতে শুরু করে, কিন্তু এত কিউট একটা ভিলেন দেখে কেউ তাকে ডেঞ্জারাস ভাবে নেয়ই না। তার ডেঞ্জারাস কথাবার্তাও কেউ পাত্তা দিচ্ছিল না। তাকে সিরিয়াস ভাবে না নেওয়ায় সে যখন রেগে উঠে তখন সুনিতাকে জিজ্ঞেস করে কিডং কোথায়। ভিলেন বলে আমি তাকে খেয়ে ফেলেছি। এ কথা শুনে ওয়ানশুর বাবার অনেক বেশি রাগ হয় আর সে তাকে মারতে গেলে ভন্ড বাবা তাকে এক ঘুষি মেরে উড়িয়ে দেয়। ওয়ানশি তখন দৌড়ে যেয়ে তার বাবাকে বাঁচিয়ে নেয়। তখন ভিলেন আর ওয়ানশুর মধ্যে শুরু হয়ে যায় ফাইট। দুজনেই অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু একটা সময় ভিলেন ওয়ানশুকে এক ঘুষি মারে, যার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ভিলেন তাদের কাছেই আসছিল। জিসান তখন এক ফু মেরে ভিলেনকে উড়িয়ে দেয়, আর এই ফুটাও ছিল অনেক বেশি হাই, কারণ ওদিক থেকে সুনি তাদের হাত ধরে পাওয়ারটাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। ভিলেন তখন প্রচন্ড রেগে গিয়ে সেখানকার সব লাইটস অফ করে দেয় আর হঠাৎই ওয়ানশিকে তাদের কাছ থেকে সরিয়ে দেয়, আর জিসান ফু দেওয়ার আগেই তার মাথায় টোকা মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে সুনিকে কাবু করতে যায়, কিন্তু যখনই সে সুনিকে ধরে তখনই সে আবারও সেই পাওয়ার রক্ষা করার জিনিসটাকে দেখতে পায়। ভন্ড বাবা তখন ভয় পেয়ে যায়। সে সুনিকে একটা অফার করে, সে তাকে বলে তুমি আমার দলে চলে আসো, তাহলে তুমি আমি মিলে সবাইকে ধ্বংস করে দিব আর এই পুরো পৃথিবীতে রাজ করব। তখনই দেখা যায় উপর থেকে কিডং চিল্লাচ্ছে। সে ভিলেনকে চিল্লায় বলে তার চোখটা যাতে সে ফিরিয়ে দেয়। আসলে ইয়াকসুর ভিতরে থাকা সেই অল্প লিভার থেকে সে কিডংকে হিল করে, আর কিডং একটু শরীরে শক্তি পেয়ে নিচে আসে। তখনই ওয়ানশি ভিলেনকে এক ঘুষি মেরে উড়িয়ে দেয়, আর তারপর সব হিরোরা মিলে একে অপরের হাত ধরে তাদের পাওয়ার গুলো বুস্ট করতে থাকে। ভিলেন তখন সেখানে এসে বলে আমি আমার পাওয়ারের মাধ্যমে মানুষের হেল্পই করছি, তোমরা কেন আমার এই কাজে আমাকে বাধা দিচ্ছ। জিসাং তখন এটা শুনে বলে তুই তোর ঢং বন্ধ কর। তখনই কিডং ভিলেনের দিকে একটা লাঠি মারে আর তাকে বলে আমার চোখ দে, তুই আমার চোখ দে তাড়াতাড়ি। এতে তো ভিলেনের রাগ উঠে যায় আর সে কিডং এর দিকে আস্তে আস্তে আসতে থাকে, আর কিডং বেচারা তো ভয় পেয়ে এদের পিছনে যে লুকায়। ওয়ানশি তখন জিসানকে ইশারা করে তাকে ফু দিতে বলে। জিসান তাকে ফু দিলে ওয়ানশি উড়ে গিয়ে ভিলেনকে উড়িয়ে দেয়। এতে ভিলেনেরও প্রচন্ড রাগ উঠে যায় আর শুরু হয়ে যায় তুমুল ফাইট। সব হিরোসরা ওয়ানশুকে অনেক সাপোর্ট করছিল। কিডং তখন তার এক চোখেরই পাওয়ার ব্যবহার করে এই বাড়িরই সব ইট সিমেন্ট এক এক করে ভিলেনের উপর ফালাতে শুরু করে, যার ফলে পুরো বিল্ডিংটাই ভেঙে পড়ে যাচ্ছিল। সেখানে
সেখানে তখন ইলেকট্রিক শকসও দেখা যায়। এটা দেখে কিরুং এর আবারও ভয় হতে শুরু করে। আসলে ছোটবেলায় স্কুলে অডিটোরিয়ামের স্টেজে একটা ইলেকট্রিক স্ট্রাকচারকে ধরে ফেলায় তার ইলেকট্রিক শক লাগে, যার ফলে তার চোখে একটু সমস্যা দেখা দিয়েছিল। সেই দিনটা তার জন্য খুবই ভয়ঙ্কর ছিল। ভিলেন তখন আরো তাণ্ডব শুরু করলে ইয়াকসু তাকে আটকাতে আসলে সে ইয়াকসুকে দূরে সরিয়ে দেয়। এরপর সে সুনির ক্ষতি করতে গেলে ওয়ানশি তার কাছে চলে আসে। ভিলেন তখন ওয়ানশিকে এমন এক ঘুষি মারে ওয়ানশির মুখ থেকে রক্তবমি শুরু হয়ে যায়। ওয়ানশুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার ট্যাটুটাও আস্তে আস্তে মিশে যাচ্ছিল, তার হার্টও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। এর মানে সে মারা যেতে যাচ্ছে। সবাই কান্নাকাটি করতে শুরু করে দেয়। সুনি তখন বুদ্ধি করে ভিলেনের হাত ধরে বসে, আর পিছন থেকে বাকিরাও একে অপরের হাত ধরে ওয়ানশির হাত ধরে যাতে তাকে সুস্থ করা যায়। ভিলেন বিষয়টা বুঝতে পেরে হাতটা ছাড়াতে চায়, কিন্তু সুনি তার হাত ছাড়ে না। তখন আমরা দেখি একটা কালো ট্যাটু তাদের একে অপরের হাত দিয়ে যেতে যেতে ওয়ানশুর কাছে যাচ্ছে। ভন্ডাবাবু তখন অনেক চেষ্টা করে তার হাতটা ছাড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণে ওয়ানশি ঠিক হয়ে গিয়েছে, আর তার হাতের ট্যাটুটাও এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে এক লাফ মেরে এসে ভিলেনকে মাটিতে গেথে টানতে থাকে। সে তাকে এবার প্রচুর মার মারে, তাকে ইলেকট্রিসিটির মাধ্যমে শকও খাওয়ায়, আর তারপর লাস্টে সে তাকে এক ঘুষি মেরে একদম মাটির নিচে কবরে পৌঁছায় দেয়। সবাই হ্যাপি হয়ে যায়, কিন্তু তখনই আশেপাশের পিলারগুলো ভেঙে ভেঙে পড়ছিল। এখানে ইলেকট্রিসিটিটা বন্ধ না করলে এই পুরো বিল্ডিংটাই ভেঙে পড়বে। তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে। কিরং তখন বলে, তোমরা সবাই আমার হাত ধরো, আমারই কিছু একটা করতে হবে। এরপর সবাই মিলে তাকে পাওয়ার দেয়। জিসান বলে, তুই যদি পেয়ে যাস তাহলে তুই আমার বড় ভাই। কিন্তু কিরং ইলেকট্রিসিটির কাছে যেতেই তার সেই ছোটবেলার ভয়টা আবার মনে পড়ে। তখন বাকি হিরোরা তাকে মোটিভেট করে যে কিরং তুই পারবি। এরপর কিরং সাহস খাটিয়ে সেটা বন্ধ করতে গেলে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে যায়, আর ফাইনালি সেটা বন্ধ করতে পারে। এটা দেখে জিসাং তার কাছে এসে তাকে হাই ফাইভ করে। এরপর তারা সবাই আবারও একে অপরের হাত ধরলে হঠাৎই কোথা থেকে যেন ভিলেন চলে এসে তাদের মাঝে হাত ধরে ফেলে। তাদের সবার পাওয়ার তখন ভিলেনের মধ্যেই চলে যাচ্ছিল। সে বলে, তোমরা কেন আমাকে বাধা দিচ্ছ, আমি তোমাদের ঈশ্বর। তারা কেউই তখন কোনো কিছুই করতে পারছিল না। ওয়ানশি তখন বুদ্ধি করে তার বাবাকে ডাক দেয়। তার বাবা তখন সেখানে এসে এক লাথি মেরে ভিলেনকে দূরে সরিয়ে দেয়, যার ফলে তাদের এই পাওয়ার কানেকশনটা ছুটে যায়। ওয়ানশুর বাবা তখন রাগে আবার ভিলেনকে মারতে যায়, কিন্তু তখনই দেখা যায় এই বুইড়াটা তার নিজের রূপে ফিরে আসছে। আসলে এখানে হয়েছেটা কি, তাদের পাওয়ার কানেকশনটা ভেঙে ফেলায় ভিলেনের সব পাওয়ার ওয়ানশুর কাছে চলে এসেছে, যার কারণে ভিলেন এখন আবার আগের মতো দুর্বল হয়ে পড়েছে। এত সবকিছু হয়ে যাওয়ার পরও ইয়াকসু ভিলেনের কাছে যায় আর তাকে সামান্য হিল করে, কিন্তু এই ঢঙ্গি বাবা তখনও বলছিল যে আমি তোমাদের ঈশ্বর। কিরং তখন বুদ্ধি করে তুড়ি বাঁচিয়ে ঢঙ্গি বাবাকে উপরের ফ্লোরে পাঠিয়ে দেয়, যেখানে তার সব ফলোয়ার্সরা ছিল। আর সবাই ঢঙ্গি বাবাকে এই তেনা তেনা অবস্থায় দেখে তারা সবাই বুঝতে পারে তারা এই ঢঙ্গি বাবার উপর বিশ্বাস করে তারা কিভাবে তাদের টাকাগুলো নষ্ট করেছে। এরপর সবাই বাইরে চলে আসে। ওয়ানশুর বাবা তাদের জন্য কার ডাক দিতে যায়। সবাই তখন একে অপরকে শাবাশি দিতে থাকে যে তারা সবাই আজকে যেটা করেছে সেটা সত্যি অনেক ভালো ছিল। তুমি তখন বলে, আমাদের এই টিমের একটা নাম রাখা উচিত। কিরং বলে, হ্যাঁ, আমাদের টিমের নাম হবে হাই ফাইভ। এরপর নেক্সট সিনে আমরা দেখি হাসপাতালে থাকা সেই লোকটা সুস্থ হয়ে গিয়েছে, আর তাকে সুস্থ করেছে ইয়াকসু। এখানে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটা শেষ হয়ে যায়। আই হোপ তোমাদের কাছে মুভিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তুমি ফানি মুভিজ দেখতে পছন্দ করে থাকো তাহলে আমি তোমাকে সাজেস্ট করব তুমি আমার এই ভিডিওটা দেখো। ট্রাস্ট মি, তুমি হাসতে বাধ্য হবা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।